চল স্টার্ট করি দ্য গ্যাস ল, ঠিক আছে, স্টাডি অফ গ্যাস, চ্যাপ্টার নাম্বার 7, স্টাডি অফ গ্যাস। দেখ বেসিক্যালি এই যে তোর চ্যাপ্টারটা আছে গ্যাস সম্পর্কে স্টাডি, তোর এই চ্যাপ্টারটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ক্লাস 11-এর সিলেবাসে আছে। ক্লাস 11-এর সিলেবাসে গ্যাস নিয়ে তোকে আলাদা করে স্টাডি করতে হবে, গ্যাসিয়াস স্টেট সম্পর্কে আলাদা করে স্টাডি করবো ক্লাস 11-এ, ঠিক আছে। সলিড স্টেট সম্পর্কে মানে বেসিক্যালি স্টেটস অফ ম্যাটার কটা হয়, 5টা স্টেটস অফ ম্যাটার হয়, যার মধ্যে বোস আইনস্টাইন কনডেনসেট আর হচ্ছে প্লাজমা স্টেট আমার তোর এখনকার পার্ট নয়। সলিড, লিকুইড আর গ্যাসই আমি তুই এখন বেসিক্যালি বুঝতে পারবো, যার মধ্যে গ্যাস আমি তুই স্টাডি করি হচ্ছে, আমি তোকে হায়ার লেভেলের রেসপেক্টেই বলছি, ক্লাস 11-এ গিয়ে স্টাডি করি হচ্ছে গ্যাসিয়াস স্টেট। লিকুইড স্টেট, ঠিক আছে, লিকুইড স্টেট মানে সলিউশন আমি স্টাডি করি হচ্ছে ক্লাস 12-এ গিয়ে, আর সলিড স্টেট সেটাও স্টাডি করা হচ্ছে বেসিক্যালি ক্লাস 12-এ গিয়ে, সলিড স্টেট কেমিস্ট্রি, ঠিক আছে। তো এগুলো আলাদা আলাদা পার্ট সলিড স্টেট কেমিস্ট্রি। যেমন ধর সলিড স্টেট কেমিস্ট্রি কিন্তু একটা আলাদাই পার্ট পুরো কেমিস্ট্রির, শুধু ক্লাস 12-এর রেসপেক্টটা বলছি না, হাইয়ার লেভেলে গিয়েও তুই ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউট, ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। ইন্ডিয়াতে হাইয়েস্ট লেভেলের মানে সবচেয়ে বেশি হাইয়েস্ট লেভেলের প্রিমিয়াম যদি কোনো ইনস্টিটিউট থাকে সেটা আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে আছে। আইআইএসসি ব্যাঙ্গালোরের মধ্যে আলাদা ডিপার্টমেন্ট আছে সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইউনিট, এসএসসি ইউনিট, ঠিক আছে, সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি। সলিড স্টেট একটা কেমিস্ট্রি আলাদাই পার্ট সলিড স্টেট নিয়ে। তো এটা সলিড স্টেট আমার তোর ক্লাস 9-10 কোথাওই নেই স্বাভাবিকভাবে, 12-এ এখন এই মুহূর্তে এই বছরের সিবিএসসি আর আইএসসি বোর্ডের রিডিউস সিলেবাসেও এখন সলিড স্টেট কেমিস্ট্রি নেই এই বছর, ঠিক আছে। কোভিডের আগে অবধি ছিল সলিড স্টেট কেমিস্ট্রি। এনিওয়েজ পরের বছর থেকে আবার সলিড স্টেট কেমিস্ট্রি মোস্ট প্রবলি আইএসসি বোর্ডে ফিরে এসেছে, মোস্ট প্রবলি নয়, আইএসসি বোর্ডে ফিরে এসেছে, সিবিএসসিতে মোস্ট প্রবলি আবার ফিরে আসতে পারে সলিড স্টেট কেমিস্ট্রি। জেই মেন্স, অ্যাডভান্স বা নিটে কিন্তু আছে সলিড স্টেট কেমিস্ট্রি, ঠিক আছে, কারণ জেই মেন্স বা নিট এগুলোতে এখন অবধি সেই ফুল সিলেবাসই পরীক্ষা হয় আবার ফিরে এসছে। কোভিডের সময় হয়েছিল জাস্ট কম সিলেবাসে, এখন আবার ফুল সিলেবাসই পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। গ্যাসিয়াস স্টেট বেসিক্যালি আমি তুই ক্লাস 9-এই পড়বো, এখন ক্লাস 11-এর রিডিউস সিলেবাসে গ্যাসিয়াস স্টেট এই বছরেও নেই, ঠিক আছে। আর থাকলো হচ্ছে সলিউশনটা আগেও ছিল এখনও আছে, লিকুইড স্টেটটা। তো গ্যাসিয়াস স্টেটে বেসিক্যালি আমি তুই কী নিয়ে ডিল করবো, গ্যাসের প্রপার্টি, গ্যাসের ডিফারেন্ট টেম্পারেচারে কী কী হতে পারে গ্যাসের, ঠিক আছে, আর গ্যাসের রিলেটেড ডিফারেন্ট নিউমেরিক্যালস মানে কি, তো প্রথমবারের জন্য ক্লাস 9-এ বা কেমিস্ট্রিতে প্রথমবারের জন্য নিউমেরিক্যালস ইন্ট্রোডিউস হবে, ঠিক আছে। এর আগে তুই করেছিস কোথাও কেমিস্ট্রিতে অঙ্ক করিস নি তো, তাহলে কেমিস্ট্রিতে ক্লাস 9-এ প্রথমবারের জন্য অঙ্ক ইন্ট্রোডিউস হতে যায় গ্যাসের মধ্যে, ঠিক আছে। গ্যাসিয়াস ল মানে গ্যাস আমার কী কী ফলো করবে। বেসিক্যালি দেখ আমার তোর ক্লাস 9-10 লেভেলে যে গ্যাস নিয়ে আমি তুই ডিল করবো সেগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস। আচ্ছা আইডিয়াল গ্যাস মানে কি, দেখ আইডিয়াল গ্যাস মানে হচ্ছে যারা বেসিক্যালি দেখ সব ক্ষেত্রেই তো তাই হয়, যে কোনো জিনিস আমার আইডিয়াল হয় আর রিয়েলও হয়, আইডিয়াল একটা হয় আর একটা হচ্ছে রিয়েলিস্টিক, ঠিক আছে। তো বেসিক্যালি আইডিয়াল কি ভাই, আইডিয়াল মানে হচ্ছে যেটা আমার হওয়া উচিত ছিল, আর রিয়েল মানে কি বলতো, যেটা হলো না, যেটা আমার আইডিয়ালের মতন হলো না, বাট রিয়েলিটিতে যেভাবে এক্সিস্ট করছে, ঠিক আছে। তো বেসিক্যালি গ্যাস হচ্ছে আমার দুটো টাইপের হয়, একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, একটা হচ্ছে রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে কি, আইডিয়াল গ্যাস মানে অ্যাকচুয়ালি কি সেটা ক্লাস 11-এ না জানলে বলা পসিবল না, ক্লাস 11 স্টেটস অফ ম্যাটার। আইডিয়াল গ্যাস অ্যাকচুয়ালি মানে কি, ধর একটা গ্যাস মলিকুলে কি হয় ভাই, একটা গ্যাস মলিকুল না, ধর গ্যাসের মধ্যে কি হয়, মলিকুলগুলো সবার থেকে দূরে দূরে আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কম, সোজা কথা তাই তো। তার মানে ভাই যদি একটা গ্যাস মলিকুলের সাথে আরেকটা গ্যাস মলিকুলের কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন একদমই না থাকে, একদমই ধর কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, তখন ওটাকে বলবো আইডিয়াল গ্যাস, বুঝতে পেরেছিস তো। কিন্তু ইন রিয়েলিটিতে তাই হবে না, ইন রিয়েলিটিতে ভাই একটা গ্যাস মলিকুলের সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবেই, সে সবাইকে টানছে, সবাইকে রিপেল করছে, বুঝতে পেরেছিস, ওটা তো থাকবেই। তার মানে আইডিয়াল গ্যাস হলে আমার কি হতো, কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতোই না। কিন্তু ইন রিয়েলিটিতে আমার গ্যাস মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, যদি থাকে তাহলে ওটা হচ্ছে রিয়েল গ্যাস। তো রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাস দুটোর বেসিক কনসেপ্ট বোঝা গেছে। তখন আইডিয়াল গ্যাস যারা হয় তারা হচ্ছে কি করে, একটা ইকুয়েশনকে ফলো করে, এই আইডিয়াল গ্যাসগুলো একটা ইকুয়েশনকে ফলো করে, আর যারা রিয়েল গ্যাস হয় তারা আমার ওই ইকুয়েশনটাকে ফলো করে না, বুঝতে পারলি। কোন ইকুয়েশন সেটা আমি তুই ক্লাস 9-এ জানবো, সেখান থেকে আমি তুই অঙ্ক করবো, ওকে বোঝা গেছে। ক্লাস 10-এ গিয়ে এই চ্যাপ্টারটা আননি, ক্লাস 10-এ এই চ্যাপ্টার আননি, ক্লাস 9-এই আছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। তো বেসিক্যালি গ্যাস মলিকুলের মধ্যে আমার কি হয় ভাই, গ্যাসের মধ্যে একটা মলিকুল আর একটা মলিকুলের থেকে দূরে দূরে আছে, তাহলে গ্যাসের প্রপার্টি থেকে আমি যদি ভাবি, তাহলে গ্যাসের প্রপার্টি কী হবে, ঠান্ডা মাথায় ভাবি। গ্যাসের এই চ্যাপ্টারের ফার্স্ট দুখানা পেজে অনেক কিছু কথা লেখা আছে, বাড়ি একবার রিডিং দিবি, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে কি হয়, দেখ মলিকুলগুলোর মধ্যে এই যে ভাই
ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকেই কি বলে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি বলতো? একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পেরেছিস? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে আমি গ্যাসকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, একটা রিয়েল গ্যাস। এনিওয়েজ চল, তো ক্লাস 9 লেভেল আইডিয়াল রিয়েল নিয়ে এখনই মাথা কথা বলে না, পরের ক্লাসে দেখা যাবে। তো এখন দেখ ভাই, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন যে আছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে গ্যাসের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি স্বাভাবিকভাবেই হবে। ফার্স্ট হচ্ছে গ্যাসের কী কী প্রপার্টি হবে। ধর আমি গ্যাসকে একটা কন্টেনারের মধ্যে রাখলাম, গ্যাস মলিকুল, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, গ্যাস মলিকুল দেখা যায় না। যদি কালার্ড হয় তাহলেই বুঝতে পারবো ওখানে গ্যাস আছে, না হলে তোমার পক্ষে বোঝা পসিবল না। কালারলেস গ্যাস হলে তো আমি দেখে বুঝতে পারবো না যেখানে গ্যাস আছে, কিন্তু গ্যাসটা আছে স্বাভাবিকভাবেই। গ্যাস মলিকুল আমি কী হচ্ছে ভাই, গ্যাস মলিকুল আমি কেন খালি চোখে দেখতে পাই না? কারণ অবভিয়াসলি গ্যাস মলিকুলের যে রেডিয়াস আমার খালি চোখে দেখা পসিবল না, ঠিক আছে? মলিকুলগুলো যে রেডিয়াস, অ্যাটমের রেডিয়াস আমি তো খালি চোখে পসিবল না, অ্যাটমিক স্ট্রাকচার যে রেডিয়াসের মধ্যে পড়ছে খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এখন গ্যাস মলিকুলগুলোকে আমি যে কন্টেনারে রাখবো, যে কন্টেনারে আমি গ্যাস মলিকুলকে রাখবো, সেই কন্টেনারের যা ভলিউম হবে গ্যাস মলিকুলের ভলিউম তাই হয়। তার মানে কি, ধর আমি একটা ছোট্ট বক্সের মধ্যে যদি আমি গ্যাস মলিকুলকে রাখি, মানে গ্যাসকে ধর রাখলাম, ওই কন্টেনারটার যা ভলিউম, ওই ছোট্ট কন্টেনারের যা ভলিউম, গ্যাসেরও ভলিউম আমার তখন ততই হবে। কেন? কারণ গ্যাসের নিজের কোনো ভলিউম নেই, বুঝতে পেরেছিস? যে কন্টেনার রাখবো সেই কন্টেনারের মতন ভলিউম। যদি এবার ধর আমি এই বক্সটাকে খুলে দিয়ে আমি ধর কী করলাম, এই ঘরের মধ্যে ধর একটা বক্স রেখেছিলাম, বক্সের মধ্যে ইনক্লোজড একটা কন্টেনার আছে, ওর মধ্যে ধর আমার গ্যাস মলিকুল আছে। তো ইনক্লোজড কন্টেনারের মধ্যে যখন গ্যাস মলিকুল আছে, তখন গ্যাসের ভলিউম কী হবে? ওই কন্টেনারের ভলিউম, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ঘরের ভলিউম কিন্তু নয় তখন। এবার ধর আমি কন্টেনারটা খুলে দিলাম, তাহলে কী হবে? গ্যাসটা ওখান থেকে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে কোথায় যাবে? অবভিয়াসলি চারপাশে আরেকটা যে ইনক্লোজড জায়গা পাচ্ছে তার মধ্যেই থাকবে। তা তখন আমার কী হবে বলতো? গ্যাস মলিকুল ওই ছোটো বক্স থেকে বেরিয়ে পুরো ঘর জুড়ে ছড়িয়ে যাবে, তাই তো? এই যে ভাই পুরো ঘর জুড়ে ছড়িয়ে গেল, তাহলে তারপরে গ্যাসের ভলিউমটা তখন কত হবে বলতো? এই ঘরের যা ভলিউম তার ভলিউম, বুঝতে পারছিস? তার মানে গ্যাসের ভলিউম সোজা কথা হচ্ছে আমার ডিপেন্ড করে কার উপরে? কোন কন্টেনারে রাখছি তার উপরে। গ্যাসের নিজের কোনো ভলিউম নেই, যে কন্টেনারের ভলিউম হবে সেটা হচ্ছে আমার গ্যাসের ভলিউম, বোঝা গেছে? আচ্ছা, এই ছড়িয়ে গেল এটাকে কি বলে বলতো? বলতে পারবি? লেখ, খাতায় লেখ, বার কর, খাতা লেখ, লেখ। ডিফিউশন, শুনেছিস ডিফিউশন এর আগে? ডিফিউশন, ডিফিউশন মানে লেখ মুভমেন্ট অফ মলিকিউল, মুভমেন্ট অফ মলিকিউল from higher concentration to lower concentration, তাই না? ডিফিউশন আমার কি বেসিক্যালি মুভমেন্ট অফ মলিকুল। কোন চ্যাপ্টার চলছে? গ্যাস ল। তাহলে খাতার উপরে আমার মনে হয় হেডিং দিয়ে রাখা উচিত ছিল যে গ্যাস ল চ্যাপ্টার এখন চলছে, তাহলে তো বুঝতে পারবি না কোন চ্যাপ্টারের কি। মুভমেন্ট অফ মলিকুল ফ্রম হাইয়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, ফ্রম হাইয়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, লিখেছিস? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ডিফিউশন। তো ডিফিউশনের এক্সাম্পল কি? সিম্পল যদি তোকে এক্সাম্পল বলি, ধর হয়ে গেছে লেখা। সিম্পলেস্ট এক্সাম্পল কি? তুই ধর ঘরের মধ্যে ধূপ জ্বালালি, ঠিক আছে? ধূপ ধর জ্বালিয়েছিস, তো ধূপ জ্বালাচ্ছিস মানে আমি কি গ্যাস আমি প্রডিউস করছি। এনিওয়েজ ওখানে তো ভাই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ধূপের মধ্যে আমি বার্ন করছি, কিছু না কিছু গ্যাস আমার প্রডিউস হচ্ছে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তো যখন আমি ধর ধূপ জ্বালালাম, ধূপের ধোঁয়া তো বেসিক্যালি পুরো ঘর জুড়ে ছড়িয়ে যায়, এটাই ডিফিউশনের এক্সাম্পল, বুঝতে পারলি তো? আমি যখন যেখানে জ্বালালাম ভাই ওখানে আমার ফার্স্টে ধোঁয়াটা বেশি থাকবে, কিন্তু আস্তে আস্তে পুরো ঘর জুড়ে ছড়িয়ে যাবে, এটা তুই দেখে হচ্ছিস, সেটাকে ফিলও করেছি। তো ডিফিউশন হচ্ছে আমার বেসিক একটা পার্ট। কতক্ষণ ছড়াবে, কতক্ষণ ছড়াবে, কতক্ষণ ছড়াবে বলতো? কতক্ষণ আমার ওই কন্টেনারটা খুলে রাখার পরে কতক্ষণ আমার গ্যাসের মলিকুলটা ছড়াবে? যতক্ষণ না বেসিক্যালি আমার কনসেন্ট্রেশন সব জায়গায় সেম হয়ে যাচ্ছে। মানে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন আমার কতক্ষণ যাবে? যতক্ষণ না অবধি আমার কনসেন্ট্রেশন সেম হচ্ছে সব জায়গায়, বুঝতে পারলি তো? তাহলে হাইয়ার থেকে লোয়ার, মানে হাইয়ারের আস্তে আস্তে কমতে থাকছে, লোয়ারের আস্তে আস্তে বাড়তে থাকছে। লোয়ারের বাড়তে বাড়তে যখন হাইয়ারের সাথে সেম হয়ে গেল, হাইয়ার কমছে লোয়ার বাড়ছে, যখন দুটো সেম হয়ে যাবে তখন হচ্ছে ততক্ষণ অবধি আমার ডিফিউশন চলবে, বুঝতে পারলি? তাহলে হচ্ছে আবার ডিফিউশনের কেস, মানে গ্যাস মলিকুল আমার ডিফিউশন শো করবেই। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে গ্যাস মলিকুল আমার শো করা হচ্ছে ডিফিউশন। এখন দেখ এইখানে এই পার্টটা তুই রিডিং পড়বি, কী কী পড়বি? এই যে গ্যাসকে কী কী করা যায়, কোথায় কোথায় আছে দেখ। বেসিক্যালি তুই চ্যাপ্টার বার কর, চ্যাপ্টারের মধ্যে রিডিং দিবি বাড়িতে, এগুলো বই পড়ার অভ্যাস প্র্যাকটিস কর, ঠিক আছে? বই পড়া প্র্যাকটিস করবি, বাড়িতে বই পড়বি। কোশ্চেন নাম্বার পয়েন্ট নাম্বার 7.2 বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিস অফ গ্যাস, ঠিক আছে? গ্যাস কী কী হতে পারে আমি এখান থেকে বলছি। তার মানে গ্যাসের বেসিক এবার কিছু প্রপার্টি, কী কী প্রপার্টি? তার মানে আমার মেন যে প্রপার্টি সেটা হচ্ছে ডিফিউশন শো করে। তারপরে যেটা আছে, গ্যাস হচ্ছে কি ভাই, 5টা গ্যাসকে যদি একসাথে রাখিস, যদি ওদের মধ্যে রিয়াকশান না হয় তাহলে গ্যাসগুলো মিশে থাকবে স্বাভাবিকভাবে।
ধর এই ঘরের মধ্যে অক্সিজেন গ্যাসও আছে, কার্বন মনোক্সাইড গ্যাসও আছে, সরি কার্বন ডাইঅক্সাইডও আছে ধরে রাখ। এবার দুজনে তো রিয়াকশন করছে না, রিয়াকশন তো করছে না, দুটো গ্যাস মিশে আছে, মানে মিক্সচার অফ গ্যাস আছে, বুঝতে পেরেছিস তো? তো গ্যাস আমার মিশে থাকতে পারে, যেটাই আমার পয়েন্ট নাম্বার 1 মধ্যে লেখা আছে, কম্পোজিশন অফ গ্যাস। ঠিক আছে, কাকে দিয়ে বানানো গ্যাস তুই পড়লি। সেকেন্ড, এখান থেকে কোশ্চেন সেরকম কি আসে দেখবো, কোশ্চেন কি আসে সেটা পরে দেখা যাবে। 2 নম্বর দেখ, গ্যাসেস হ্যাভ নাইদার এ ফিক্সড ভলিউম নট আ ফিক্সড শেপ, যেটা বললাম তোকে। তাহলে 2 নম্বর পয়েন্টটা তুই মার্ক করে রাখ, 2 নম্বর পয়েন্টটা তুই মনে রাখবি, কিন্তু তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, হোয়াই গ্যাসেস হ্যাভ নাইদার এ ফিক্সড ভলিউম নট এ ফিক্সড শেপ। ঠিক আছে, মার্ক করেছিস 2 নম্বরটা। 3 নম্বর, আচ্ছা এইবার দেখ 3 নম্বর। 3 নম্বর কি বলছে, বেসিক্যালি তুই ঠান্ডা মাথায় ভাব, ধর একটা তোর কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুল আছে, ভাবতে পারছিস কন্টেনারের মধ্যে যদি গ্যাস মলিকুল থাকে, তার মানে কি করছে, গ্যাস মলিকুলগুলো ভাব আমার কন্টেনারের ওয়ালে ধাক্কা মারছে না স্বাভাবিকভাবেই। কেন ধাক্কা মারছে? কারণ ভাই গ্যাস মলিকুল তো আমার কি করে, গ্যাস মলিকুল তো চুপচাপ বসে নেই, মলিকুলগুলো ছোটাছুটি করছে সব সময়। অবশ্যই ভাই লিকুইডে দেখ ভাই, লিকুইডে আমার গ্যাস মানে লিকুইড মলিকুলগুলো ছোটাছুটি করে, সলিড মলিকুল করতে পারে না। কেন? তার কারণ ওখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি, টেনে রেখে দিয়েছে সবচেয়ে বেশি। তো লিকুইডে তো ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে, তো ছোটাছুটি তো করবেই, লিকুইডে স্টার্ট হয়ে গেছে ছোটাছুটি। গ্যাসে কী হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন তো ভাই একদমই কমে গেছে অলমোস্ট। তা ফোর্স অফ অ্যাট্রাকশন যদি অলমোস্ট কমে যায়, তার মানে কি বলতে গ্যাস মলিকুলগুলো ছুটে বেড়াচ্ছে, মলিকুল তো ছুটতেই থাকবে, বুঝতে পারছিস তো? তো মলিকুল যদি ছুটতে থাকে, তার মানে গ্যাস মলিকুলগুলো আমার ছুটে গিয়ে কোথায় প্রেসারে, মানে সরি ওই কন্টেনারের ওয়ালে ধাক্কা মারছে স্বাভাবিকভাবে, বুঝতে পারলি? ধাক্কা যদি মারে, তার মানে আমার কী হয় বলতো, গ্যাস মলিকুল প্রেসার দিচ্ছে। ধাক্কা মারছে মানে কি ভাই, প্রেসার দিচ্ছে। কেন? প্রেসার মানে হচ্ছে, প্রেসার আর ফোর্সের রিলেশন কি জানিস? পড়েছিস ফিজিক্সে প্রেসার আর ফোর্সের রিলেশন এখন অবধি পড়েছিস? বেসিক্যালি প্রেসার আর ফোর্সের রিলেশন হচ্ছে প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এগুলো তো ফিজিক্সের মধ্যে আছে, ফিজিক্সের ডেরিভেশন আছে, ওই পার্টে আমি যাবো না। প্রেসার মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, ক্লিয়ার? ওকে, তো যাই হোক, আমার গ্যাস কন্টেনার, গ্যাসটাকে আমি যে কন্টেনারে রেখেছি, তার ওয়ালের ইউনিট এরিয়াতে অবভিয়াসলি গ্যাস মলিকুলগুলো যে ফোর্স দিচ্ছে, সেটাই হচ্ছে আমি প্রেসার, বুঝতে পারলি তো? ইউনিট এরিয়াতে, তাহলে আমার অবশ্যই গ্যাস মলিকুলগুলোর প্রেসারও আছে। এখন দেখ, স্বাভাবিকভাবেই আমি যদি ভলিউম চেঞ্জ করে দিই, মানে ভলিউম চেঞ্জ করে মানে কি, আমি যদি গ্যাসটাকে আলাদা আলাদা কন্টেনারে রাখি, তো ভলিউম তো চেঞ্জ হচ্ছে গ্যাসের, হবে তো? স্বাভাবিকভাবেই চেঞ্জ হচ্ছে। তাহলে যদি ভলিউম চেঞ্জ হয়ে যায়, তুই বল, একটা ছোট জায়গায় ধর আমার গ্যাস মলিকুল আছে, একটা ছোট জায়গায় যদি আমার গ্যাস মলিকুল থাকে, অনেকগুলো গ্যাস মলিকুল আছে অবশ্যই, কতগুলো গ্যাস মলিকুল সেগুলো ক্লাস 10 ক্যালকুলেশন হবে। যে গ্যাস মলিকুল আছে সেটা যে অ্যামাউন্টের প্রেশার দেবে, ধর আমি ওই গ্যাস মলিকুলগুলো যদি একটা বড় ঘরে রাখি, ওটা কি সেই সেম অ্যামাউন্টের প্রেশার দেবে না কম অ্যামাউন্টের প্রেশার দেবে? অবশ্যই কম প্রেশার দেবে। তার কারণ ছোটো জায়গার মধ্যে যদি অনেকগুলো মলিকুল থাকে, ওরা তো ধাক্কি বেশি করছে ভাই, ধাক্কা বেশি মারবে কন্টেনারের মধ্যে, ওয়ালের মধ্যে। আর যদি আমার ওই কটা মলিকুলকে আমি যদি বিশাল বড় জায়গায় রেখে দিই, তাহলে ওরা তো ভাই ধাক্কি কম করবে, প্রেশারও তো কম দেবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস? তার মানে আমার যত ভলিউম বাড়বে, তত আমার প্রেশার আমার কী হবে বলতো, কমবে, বুঝতে পারলি? তার মানে প্রেশার আর ভলিউম একটা রিলেশন আছে, তাহলে প্রেশার ভলিউমের একটা রিলেশন থাকবে। তাহলে গ্যাস যদি থাকে, আমার কী হবে ভাই, গ্যাস মানে ভলিউম আছে, ভলিউম আছে মানেই গ্যাসের প্রেশারও আছে। আচ্ছা, কোনো গ্যাসের ভলিউম কি জিরো হতে পারে? ভলিউম তো ভাই জিরো হবে না, ভলিউম জিরো হওয়া পসিবল না, তাই না? স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? তো ভলিউম জিরো মানে কি, গ্যাসই নেই, ভলিউম জিরো মানে তো গ্যাস নেই। ক্লিয়ার? বোঝা গেছে? ধর বললাম জিরোখানা হাইড্রোজেন রিয়াকশন করছে, তার মানে কি কোনো রিয়াকশন হচ্ছে আদৌ? কিছুই হচ্ছে না। ঠিক আছে, তার মানে আমার কী হলো ভাই, গ্যাসের আমার ভলিউম থাকবে, ভলিউম থাকলে প্রেশারও থাকবে, দুজনের মধ্যে রিলেশন আমি দেখলাম। এইবারে এই জিনিসটার মধ্যে আমি আরেকটা ফ্যাক্টর ঢোকাবো। কোন ফ্যাক্টর? ভলিউম আর প্রেশার তো ভাই তার মানে রিলেটেড, বোঝা গেল। এবার আমি এর মধ্যে সাপোজ টেম্পারেচার ফ্যাক্টরটাকে বাড়িয়ে দিচ্ছি, টেম্পারেচার ফ্যাক্টরটা আমি এর মধ্যে ঢোকাচ্ছি। কীভাবে ঢোকাবো? ধর গ্যাস মলিকুলগুলো ছোটো কন্টেনারের মধ্যে আছে, থাক ছোটো কন্টেনারই থাক, আমি কী করলাম, কন্টেনারটাকে হিট করছি নিচ থেকে, বুঝতে পারছিস তো? একটা কন্টেনারের মধ্যে আমার গ্যাস মলিকুল আছে, তুই সিলিন্ডার দেখেছিস, বাড়িতে আছে সিলিন্ডার, রান্না হয় যে গ্যাসে, ওই গ্যাসকে হিট করতে বলছি না কিন্তু, বাস্ট হয়ে যাবে কিন্তু, যদি তোর ওই মানে দেশলাই দিয়ে হিট করলে কিছু হবে না। এনিওয়েজ, ওর মধ্যে গ্যাস মলিকুলই তো আছে ভাই, ঠিক আছে? তো এখন এবার কী হচ্ছে, তুই ধর গ্যাসটাকে, সিলিন্ডারটাকে ধর হিট করছিস, সিলিন্ডার হিট করতে বলছি, আমি নর্মাল কন্টেনার মধ্যে অক্সিজেন গ্যাস আছে, গ্যাস মলিকুলে গ্যাস সিলিন্ডার বলছি না, ঠিক আছে? গ্যাস সিলিন্ডার হিট করিস না কিন্তু। কী হবে, ধর তোর কন্টেনারকে যদি হিট করিস, তাহলে আমার কী হবে বলতো, আমি থার্মাল এনার্জি দিচ্ছি, হিট করছি মানে থার্মাল এনার্জি দিচ্ছি। থার্মাল এনার্জি দিলে কী হবে বল, যে ভিতরে মলিকুলগুলো আছে ওগুলো কী হবে তখন? অবভিয়াসলি, কারণ কি মলিকুলগুলো আরও জোরে জোরে ছুটোছুটি করছে, ওদের
দৌড়াদৌড়ি বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই বাড়বে, ঠিক আছে? কেন ভাই, ঘরে যদি আগুন লেগে যায় তাহলে তোর দৌড়াদৌড়িও বাড়বে, ঠিক আছে? স্বাভাবিকভাবেই চারপাশে আগুন লেগে যায়, তুই নিশ্চয়ই এখানে বসে থাকবি না, ঠিক আছে? তার মানে থার্মাল এনার্জি আমি বাড়িয়ে দিয়েছি। থার্মাল এনার্জি বাড়ালে আমার মলিকুলগুলো যাবে ভাই, স্পিড বেড়ে যাবে, ওদের ছুটোছুটি বাড়বে। যদি ছুটোছুটি বেড়ে যায় তাহলে আমার এবার তখন কী হবে বলতো, বুঝতে পারছি, তার মানে মলিকুলগুলো এক্সপ্যান্ড করতে চাইবে স্বাভাবিকভাবেই, এক্সপ্যানশনের একটা গল্প হবে, তার মানে ভলিউমের একটা গল্প থাকবে, প্রেশার ফ্যাক্টরি সবগুলো কিছু একটা চেঞ্জ হবে। তার মানে আমার গ্যাসের বেসিক তিনটে প্যারামিটার আমি কি বলতো, ভলিউম, টেম্পারেচার আর প্রেশার। গ্যাসের বেসিক তিনখানা প্যারামিটার। টেম্পারেচার চেঞ্জ করলে অবশ্যই আমার প্রেশার চেঞ্জ হয়ে যাবে, ভলিউম চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জ করলে আমার সবাই চেঞ্জ হবে, বুঝতে পারছিস তো? তাহলে এই উপরই বেস করে আমি তো এখন যাবো হচ্ছে গ্যাস রিলেটেড আমাদের ফার্স্ট ল, সেটা হচ্ছে আর কিছু এখান থেকে বলছি না। আচ্ছা যাই হোক, তাহলে আমি বুঝলাম হচ্ছে এই তিনটে প্যারামিটার আমার বেসিক আছে। তারপর 4 নাম্বারটা দেখ, যেটা বলেছে গ্যাস আর হাইলি কম্প্রেসেবল। অবশ্যই হাইলি কম্প্রেস করছি মানে কি, সাপোজ আমি ধর ভলিউম আছে, আমি ধর ভলিউমটা কমিয়ে দিলাম, উপর থেকে ধর আমি চাপ মারছি, তাহলে কী হবে, গ্যাসের ভলিউমগুলো কমবে, বুঝতে পারছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে? কীরকম কেসটা? কেসটা হচ্ছে অনেকটা এরকম, তুই পিস্টন কিছু শুনেছিস? পিস্টন বলে কোনো টার্ম শুনেছিস? পিস্টন শুনেছিস? পিস্টন কোথায় থাকে বলতো? পিস্টন হ্যাঁ পাম্পেও থাকে, ঠিক আছে? পাম্পে কোনটা, তুই ধর পাম্পার, নর্মাল পাম্পার দেখেছিস, উপর দিয়ে প্রেশার দিচ্ছিস, ওই যে জিনিসটা মুভ করছে ওটাই পিস্টন। ইনফ্যাক্ট ইঞ্জেকশন সিরিঞ্জ, ঠিক আছে? ইঞ্জেকশন সিরিঞ্জে, সিরিঞ্জ নয়, তুই ইঞ্জেকশনে যেটা দিয়ে প্রেস করিস ওটাও পিস্টন, ঠিক আছে? তার মানে হচ্ছে হ্যাঁ, পিচকারিও পিস্টন, ঠিকই বলেছিস। এগুলো হচ্ছে সব পিস্টনের এক্সাম্পল, ইঞ্জিনের মধ্যে আছে, সব জায়গায় পিস্টন আছে, মেকানিক্সের পার্ট মানে পিস্টনের পার্ট। এখন ধর তুই ভাব, ওই যে সাইকেল বাদ দে, ইঞ্জেকশনের মধ্যে ধর আমার পিস্টনটা একদম উপরে তোলা আছে, তার মানে ভিতরে ধর আমি কোনো একটা গ্যাস মলিকুল লিখেছি স্বাভাবিকভাবেই। এবারে ধর আমি ইঞ্জেকশন সিরিজটাকে বন্ধ করে দিয়েছি উপরটা, যাতে গ্যাস মলিকুল ভিতর থেকে বেরোতে না পারে। এবার যদি আমি পিস্টনটাকে প্রেস করি তাহলে আমার কী হয় বলতো, আমি গ্যাস মলিকুলগুলোকে আরও কম্প্রেস করে দিচ্ছি, তাই না? কম্প্রেস করে দিচ্ছি, তার মানে ভলিউম আমি কমিয়ে দিলাম, বুঝতে পারলি? তাহলে কম্প্রেস আমি যদি করি তাহলে ভলিউম আমার কমবে স্বাভাবিকভাবে, বোঝা গেছে? তো যাই হোক, আমি পিস্টন এগুলোর অ্যাপ্লিকেশন কি মারাত্মক অ্যাপ্লিকেশন আছে। কীরকম অ্যাপ্লিকেশন? এই যে তুই ভাই হাইড্রোলিক প্রেশার দিয়ে তো ভাই সব কিছু চলছে, ক্রেন বল, ট্রেনের ব্রেক বল, এগুলো সব তো হাইড্রোলিক প্রেশার, সব অ্যাপ্লিকেশন এখান থেকেই আসছে। এগুলো বেসিক পার্ট, ক্লাস 11-এ গিয়ে 11-12 অরিজিনাল অ্যাপ্লিকেশন দেখতে পাবি, ঠিক আছে? চল, তুই ভাব ট্রেনে যে ব্রেক অ্যাপ্লাই করা আছে, ট্রেনে অত বড় একটা জিনিস, একটা ব্রেক অ্যাপ্লাই করে থেমে যাচ্ছে, কীভাবে থামে? তোকে তো তার মানে এত বড় একটা ট্রেন, একটা এত ভেলোসিটিতে আসছিল, দুম করে কেউ ভাই একটা জাস্ট আমি একটা সুইচ টিপলাম বা একটা তো গিয়ার এরকম টানলাম, তাই না? আমার পুরো ট্রেনটা থেমে গেল, বুঝতে পারছিস? তার মানে আর যে অ্যাপ্লাই করছে, সাপোজ কে অ্যাপ্লাই করে, ড্রাইভারই অ্যাপ্লাই করছে, সে তো জাস্ট এরকম হাত দিয়ে নর্মালি ইজিলি একটা টেনে দিল। তুই ভাব ওই এত কম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করলো, ওটা মাল্টিপ্লাই হয়ে, ম্যাগনিফাই হয়ে কত অ্যামাউন্ট হলো, যার ফলে একটা ট্রেন থেমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। এটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এ গিয়ে তোর আছে, পাস্কালস ল হাইড্রোলিক প্রেশারের, ঠিক আছে? যাই হোক চল, তার মানে 5 নাম্বার যেটা আছে, গ্যাসেস আর হাইলি এক্সপ্যান্সেবল। অবশ্যই গ্যাস এক্সপ্যান্ড করতে পারে। 6 নাম্বার, গ্যাস হ্যাভ লো ডেন্সিটি, ভাই পড়বি। 7 নাম্বার, গ্যাস হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু মিক্স উইথ ওয়ান অ্যানাদার, এই যে ডিফিউশন, যেটা আমি তুই পড়লাম, ঠিক আছে? 5-6টা গ্যাসকে তার মিশিয়ে রেখেছি, তার গ্যাস আমার মিশে থাকবে কিন্তু রিয়াকশান করবে না। ধর আমি নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে রাখতে পারি, যদি না রিয়াকশান করে। কন্ডিশন আলাদা হলে অবশ্যই আমার অ্যামোনিয়া ফর্ম করে ফেলবে, তো আমার ডিপেন্ড করছে না, কন্ডিশন তো আছে, N2+H2, দেখবি রিয়াকশানের কন্ডিশন ছিল না, এর উপরে লেখা ছিল না, তো স্বাভাবিকভাবে আমার কন্ডিশন দিতে হবে, বুঝতে পারলি তো? নর্মাল রাখলে রিয়াকশান নাও করতে পারে, বোঝা গেছে? তাহলে মিশে থাকবে কিন্তু রিয়াকশান করছে না। যেমন কি সাপোজ চাল আর ডাল ধর তুই মিশিয়ে রেখেছিস, মিশিয়ে রাখতে পারিস চাল ডাল, বাড়িতে কি মিশিয়ে রাখবি নর্মাল চাল আর নর্মাল ডাল, রিয়াকশান করে খিচুড়ি হয়ে যাবে বাড়িতে? খিচুড়ি নিশ্চয় হবে না, খিচুড়ি করতে গেলে তো কী করতে বলতে, হিট দিতে হবে, অনেক কন্ডিশন আছে। তার মানে এই হচ্ছে সিম্পল কন্ডিশন, আমি গ্যাসকে মিশিয়ে রাখতে পারি, রিয়াকশান করতে হলে আমাকে কন্ডিশন চেঞ্জ করতে হবে, বোঝা গেছে? চল যাই হোক, হ্যাঁ খিচুড়ি খাচ্ছিস নাকি, কি বলছিস? আচ্ছা চল, হ্যাঁ 8 নাম্বার, পরেরটা দেখ, গ্যাস ক্যান বি লিকুইফাইড। আচ্ছা এবার ঠান্ডা মাথায় ভাব, ধর গ্যাস মলিকুল আমার আছে সিলিন্ডারের মধ্যে, আছে। এবার আমি কি করছি, ধর গ্যাসটাকে কম্প্রেস করছি, মানে কি বলতো, উপর থেকে আমি পিস্টনটাকে ধর আরও এরকম মানে কম্প্রেস করে দিচ্ছি, বুঝতে পারছিস? তাহলে আমার কি হচ্ছে, গ্যাস মলিকুলগুলো কাছাকাছি আসছে। তো গ্যাস মলিকুলগুলো কাছাকাছি আস্তে আস্তে, তার মানে কি হচ্ছে বলতো, যদি কাছাকাছি আসে একটা সময় পরে ওরা কী হবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি ভাই, গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হবে তো স্বাভাবিকভাবেই, কারণ যদি কাছাকাছি চলে আসে, আমার লিকুইডের মধ্যে কী হয়, কাছাকাছি তো থাকে, লিকুইডে কনভার্ট হবে, তাহলে গ্যাস কিন্তু আমার লিকুইফাই করা যায়, এক্সাম্পল আমার কি বলতো, লিকুইড নাইট্রোজেন হয়, লিকুইড কার্বন ডাইঅক্সাইড হয় না। সিমিলারলি আমার কিন্তু গ্যাসকে আরও যদি আমি কমাতে পারি, আমার সলিডও হয়ে যায়।
যেমন হচ্ছে আমার সলিড কার্বন ডাইঅক্সাইড হয়, সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড CO2, সলিড CO2 কে বলে হচ্ছে কি বলতো ড্রাই আইস, হ্যাঁ ড্রাই আইস, ঠিক আছে, সলিড CO2 বল। হ্যাঁ ওর মধ্যেও তো আছে, ঠিক আছে। গ্যাস সিলিন্ডার কি, হ্যাঁ ওর মধ্যে তুই দেখবি, আমি গ্যাস সিলিন্ডারের পার্টে যাচ্ছি না, ওটা বড় জিনিস হয়ে গেছে। ফগ, ঠিক আছে, ফগ শুনেছিস তো, ফগ আমার সেন্ট, পারফিউম। তুই যে কোনো বডি স্প্রে যখন তুই দেখবি একটু শেক করলে ভিতরে আওয়াজ পাওয়া যায়, তো তার মানে কিসের আওয়াজ বলতো, লিকুইফাই হয়ে আছে, হাই প্রেশারে ওটা লিকুইফাই হয়েছে। অবশ্যই হাই প্রেশার, আমি প্রেশার হাই করে দিয়েছি, গ্যাস মলিকুলগুলো আমার লিকুইফাই হয়েছে কাছাকাছি, এবার ওই কন্ডিশনে আছে। এবার যখন তুই ওটাকে রিলিজ করলি, আমার প্রেশার কমে গেছে, এবার মলিকুলগুলো এক্সপ্যান্ড করতে হয়েছে, আমার গ্যাসে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো। তার মানে এই হচ্ছে আমার বেসিক্যালি, এর বোঝা গেছে, তার মানে আমার গ্যাস মলিকুল ক্যান বি লিকুইফাইড, বোঝা গেল। চল কি এটা এবার আলাদা আলাদা কি কন্টেন্ট আছে ওর মধ্যে, কি গ্যাস দিয়ে বানানো তার উপর ডিপেন্ড করছে না, কি পার্টিকেল আছে তার উপর। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বন্দুক, বোম, গ্রেনেড, রকেট লঞ্চার, ঠিক আছে, সব কিছুতে আছে। চল যাই হোক, এবার তুই বার কর হচ্ছে 7.4 বার কর বইয়ের মধ্যে। আচ্ছা 7.4 সরি 7.3 এর মধ্যে একটা সবুজ স্কেল আছে, সবুজ বক্স আছে না, 7.3 এর মধ্যে সবুজ বক্স কি লেখা আছে দেখ, টেম্পারেচার সম্পর্কে লেখা আছে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য মলিকুলার মোশন কমপ্লিটলি সিজেস অন দ্য কেলভিন স্কেল ইজ কল্ড অ্যাবসলিউট জিরো। তুই এর আগে পড়েছিস না ক্লাস 8-এ কেলভিন স্কেল পড়েছিস তো। কেলভিন স্কেল মানে টেম্পারেচারের মেজার করার আমার একটা স্কেল। কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেড কিভাবে কনভার্ট করে, বা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন, এক্স্যাক্টলি তোকে তার বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন, 298 কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে কিভাবে কনভার্ট করবো, 273 অ্যাড করে, মনে থাকবে তো। কারণ এই চ্যাপ্টারে আমার যত নিউমেরিক্যালস হবে সব কিন্তু আমি কেলভিন স্কেলে কনভার্ট করে করবো অঙ্কগুলো, বুঝতে পারলি? ক্লিয়ার? 11-12 যত অঙ্ক থাকবে সব কেলভিন স্কেলে, কোনো ডিগ্রি সেন্টিগ্রেডে কিছু হবে না। ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে দেখ 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 273 কেলভিন এক্স্যাক্টলি। আচ্ছা তার মানে আমি এখন পুরো জিনিসটাকে যদি কেলভিন স্কেলে ফেলি, তাহলে বলতো 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। 0 কেলভিন মানে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, যদিও ওটা ইন রিয়েল লাইফ রিচ করা যায় না, ইন রিয়েল লাইফ 0 ডিগ্রি কেলভিন নয়, কিন্তু 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়েল লাইফ এখন অব্দি রিচ করা যায়নি স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো ওই টেম্পারেচারে 0 কেলভিনে কত অব্দি রিচ করা যায়, 4 কেলভিন রিচ করতে পারবে লিকুইড হিলিয়াম, মারাত্মক ভাই, লিকুইড হিলিয়াম 4 কেলভিন। লিকুইড নাইট্রোজেন কত কেলভিন হয়, লিকুইড নাইট্রোজেন মোস্ট প্রবাবলি -140 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, -140 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছিস? লিকুইড নাইট্রোজেন খুব সম্ভব, এর ভ্যালু দেখে নিস গুগলে সার্চ করে। যদিও আমি এখন অবধি রিচ করতে পারবো হচ্ছে কত, 4 কেলভিন, 4 কেলভিন মানে -269 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছিস? এত ঠান্ডায় আমার কি হবে বল, তুই বেঁচে থাকবি এত ঠান্ডায়? অবশ্যই বেঁচে থাকবি না। তুই লিকুইড হিলিয়ামের মধ্যে যদি হাত দিস না, তুই যদি লিকুইড হিলিয়ামে হাত দিস তোর হাত কেটে যাবে। কেন হাত কেটে যাবে ভাই, লিকুইড হিলিয়াম, তো ঠান্ডা কিন্তু মানুষকে মেরে ফেলতে পারে স্বাভাবিকভাবে। লিকুইড হিলিয়ামে তুই হাত দিলে তোর হাত জমে যাবে, হাত জমে গিয়ে কেটে যাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। যেরকম নর্মালি তুই শুনেছিস, বাড়িতে গল্প বই পড়িস নাকি রিলস দেখিস ইনস্টাগ্রামে, কোনটা করিস? ইনস্টাগ্রামে যদি রিলস দেখিস তাহলে তুই জানবি তোর কনসেন্ট্রেশন ডাউন হচ্ছে। কেন ডাউন হচ্ছে? কারণ ইনস্টাগ্রামে রিলস দেখে তোর কোনো লাভ নেই, সিম্পলি বলে দিচ্ছি কেন। তুই যদি চাস জীবনে কিছু কনসেন্ট্রেশন গ্রো করবো, আমি কোনো একটা কাজে ফোকাস করবো, হ্যাঁ আমি পড়াশোনা বাদ দে, আমি ফোকাস করবো, বেসিক্যালি কনসেন্ট্রেট করবো কোনো জিনিসে, তাহলে জীবন থেকে রিলস দেখা আস্তে আস্তে কমিয়ে দেয়। কেন? কারণ রিলস মানে কি বলতো, তুই একটা সিনেমা দেখতে পারিস, সিনেমা দেখা মানে ভাই 2 ঘন্টা তুই একটা পার্টিকুলার টপিকের মধ্যে আছিস, কিন্তু রিলস দেখা মানে কি 30 সেকেন্ড তুই আছিস এই টপিকে, পরের 30 সেকেন্ডে আছিস অন্য টপিকে, মানে কোনো ঠিক ঠিকানা নেই রিলসের মধ্যে, বুঝতে পেরেছিস তো? তোর মাইন্ড কোনো একটা ডাইরেকশনেই যাচ্ছে না, 5-6খানা ডাইরেকশনে যাচ্ছে। এই মুহূর্তে দেখবি রিলস দেখছিস, এই মুহূর্তে দেখবি নরেন্দ্র মোদী বসে ধ্যান করছে, পরের রিলস দেখবি হচ্ছে কেউ ভাই তাজমহলের সামনে নাচছে, ঠিক আছে, পরের রিলস দেখবি হচ্ছে সচিন 6 মারছে। তার মানে তোর পুরো কনসেন্ট্রেশনের এরকম ডাইভার্স হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু তোর জন্য খুবই হার্মফুল। তুই ইনস্ট্যান্টলি মজা পাবি, এটাই হচ্ছে এবং এটাই হবে কিন্তু, এবং তোর জীবনে একটা মারাত্মক এফেক্ট ফেলে, তোর পড়াশোনায় মন বসবে না, দেখবি এটা হবে। তাহলে তুই যদি এখন এই রিলসের প্রতি এফেক্টেড হয়ে থাকিস না, রিলস দেখা বন্ধ করে দে, সিম্পলি বন্ধ করে দে, তোর কোনো কাজে লাগবে না। হয়তো রিলস দেখে তুই 30 সেকেন্ডে কেউ একটা হয়তো কোনো একটা ক্রাফট কিছু বানিয়েছে বা রান্না করেছে, 30 সেকেন্ডে তুই দেখতে পারিস, কিন্তু তোর কোনো লাভ হবে না। তুই 30 সেকেন্ডে রান্না করতে পারবি যে ওটা বানিয়েছে? তোকে দেখতে গেলে আমাকে সেই আলটিমেট প্রসিডিওরটাই ফলো করতে হবে।
যে 30 সেকেন্ডে কেউ যদি কোনো ক্রাফট বানায়, ঠিক আছে, যে কোনো কিছু বানিয়েছে, ধরো 30 সেকেন্ডে একটা গান তুই দেখলি, খুব ভালো কথা, 30 সেকেন্ডে গিটার কিছুটা বাজিয়ে দিল, কিন্তু ওটা 30 সেকেন্ডে তোকে বাজাতে গেলে ভাই তোকে কষ্ট করে বাজাতে হবে, ওটা তোকে পারফর্ম করতে হবে, তোকে প্র্যাকটিস করতে হবে। ওই জন্য রিলস দেখা বন্ধ কর। রিলস দেখা আমার বন্ধ করবি মানে কি, তুই দিনে 5-6 মিনিট দেখতে পারিস, বাট ওই আধ ঘন্টা নিয়ে আমি ফোন থেকে ভাই শুধু একটার পর একটা রিলস দেখে যাচ্ছি, ইউটিউবে হোক ইনস্টাগ্রামে হোক, তোর কিন্তু জীবনের ক্ষতি করছিস, তোর কনসেন্ট্রেশনের ক্ষতি করছিস। এটা তোর শর্ট টার্ম তোকে হ্যাপিনেস দিচ্ছে, শর্ট টার্মে তুই আনন্দ পাবি, কিন্তু লং টার্মে তুই আস্তে আস্তে কিন্তু কষ্ট পাবি। কেন? তার কারণ দেখবি শর্ট টার্ম হ্যাপিনেস তোকে লং টার্মে দুঃখী করে দেয়। কেন, কীভাবে করে আমি তোকে বলছি। সাপোজ তুই তার ফোন নিলি, ইনস্টাগ্রাম খুললি, তুই রিলস দেখা স্টার্ট করলি, তোকে কেউ আটকাবে না রিলস দেখতে, কেউ আটকাবে না, তোর বাড়ির লোক তো আটকাবেই না। বাড়ির লোক যদি আটকায়, বাড়ির লোকের সাথে তুই ঝগড়া করবি, মারামারি করবি, দিয়ে তারপর আবার ফোন নিয়ে দেখতে বসে যাবি। এতে তোর ক্ষতিকার হবে, বাড়ির লোকের কোনো ক্ষতি হবে না, তোর ক্ষতি হবে। কীভাবে ক্ষতি হবে, তুই দেখেছি এটা বাড়িতে অলরেডি, ফোন নিলি তো রিলস দেখা স্টার্ট করলে কতক্ষণ হয়, তুই ভাবলি 5 মিনিট দেখবো, 5 মিনিট হয়ে যাচ্ছে আধ ঘন্টা, চলতেই থাকে ওরকম পরপর। এবং এতে কী হয়, তুই শর্ট টার্ম হ্যাপি, মানে কি, একটা রিলস দেখছিস তুই খুশি, পরেরটা দেখছিস আবার খুশি, তারপরটা দেখছিস আবার খুশি, তারপরটা দেখছিস তোর ভালো লাগো না, ঠিক আছে, আবার পরেরটা দেখি, এভাবে তো চলছে। এভাবে আধ ঘন্টা পরে তোর মনে হবে আরে কী করছি এতক্ষণ ধরে, তোর মনে হবে আধ ঘন্টা আমি কী করলাম। তো যদি তাও মনে না হয়, তার মানে তুই বুঝতে পারবি তোর আস্তে আস্তে জীবন থেকে ফিলিংসগুলো চলে যাচ্ছে, মানে তুই আরও ডেঞ্জারাস জন্য চলে গেছিস। তো যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে এটাও না মনে হয় যে আমি কী করছি এতক্ষণ ধরে, তাহলে তুই বুঝতে পারবি যে তোর আস্তে আস্তে জীবন থেকে ভাই এই বেসিক ফিলিংসগুলো চলে যাচ্ছে। এবং বেসিক ফিলিংসগুলো যাচ্ছে মানে কি, তুই আরও ডেঞ্জার জন্য তুই নিজেকে নিয়ে যাচ্ছিস। বুঝতে পেরেছিস তো? তার মানে কী হবে, তোর কনসেন্ট্রেশন একদমই চলে গেছে, এটা বিশ্বাস করে, এটা তাই হবে। ঠিক আছে, এখন এরকম এইভাবে কী হবে দেখ, এইভাবে তো যেটা হবে হলো, তুই যখন পড়তে বসবি, সাপোজ পড়তে বসেছিস, পড়তে বসলে তোর মনে হবে ভাই একটা চ্যাপ্টার পড়ছি, আমার ওই চ্যাপ্টারটা তো ভাই হয়নি পড়া, কারণ তোর তো মাইন্ড তখন এরকম ফোকাস করতে পারছে, তোর মাইন্ড তো ভাই চায় ভাই একটার সাথে সাথে আরেকটা 5টা কাজ করতে চায়, তাই না? তুই যখন রিলস দেখিস তখন তো এটাই, এটা রিলসই হচ্ছে ভাই তোর মেন অ্যাট্রাকশন, মানে মেন যত খারাপ জিনিস হচ্ছে এখান থেকেই হচ্ছে। এটা তোকে কেউ বলবে না, এবং বলবে না তো যখন এফেক্ট, মানে এটা যখন তোর জীবনে এফেক্ট ফেলবে, তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কাউন্সিলিং করতে হবে, স্বাভাবিকভাবে এটা এখন হচ্ছে, ইনফ্যাক্ট হচ্ছে। কিন্তু তার ফলে তোর কী হবে, যখন পড়তে বসবি দেখবি তোর পড়তে ইচ্ছা করছে না, তো শুধু মনে হবে একটু ফোন নিয়ে বসি, ভাই একটু এই চ্যাপ্টারটা হচ্ছে না, ভাই আমার ওই সাবজেক্টটা বাকি আছে, ওই সাবজেক্ট বাকি আচ্ছা, ওই সাবজেক্ট পড়া হয়নি, পরের দিন ওখানে পরীক্ষা হবে, ওটা পড়ি, এটা পড়বো না। এভাবে তোর কী হচ্ছে বলতো, মাইন্ড পুরো একদম পাজলড হয়ে আছে, কোন দিকে যাবে, স্বাভাবিকভাবেই। তো মাইন্ড যদি পাজলড থাকে, তোর পড়াশোনায় মন বসবে না, আর পড়াশোনায় না মন বসলে তোর স্বাভাবিকভাবেই তোর মার্কশিট হবে খারাপ। মার্কশিট খারাপ হলে আমি কী হবে আমি বলে দিচ্ছি, মার্কশিট খারাপ হলে তোর হবে হচ্ছে, তুই ইন ফিউচারে যে কোনো জায়গায় অ্যাডমিশন, ভালো জায়গায় ইন্ডিয়ার প্রিমিয়াম লেভেল ইনস্টিটিউটগুলোতে স্বাভাবিকভাবে অ্যাডমিশনে তোর কষ্ট করতে হবে, অ্যাডমিশন পাবি না, স্বাভাবিকভাবে সোজা কথা পাবি না। অ্যাডমিশন যদি না পাস, তোর ইন্টারভিউতে গিয়ে গন্ডগোল হবে, মানে ভালো জায়গায় তুই যেতে পারবি না স্বাভাবিকভাবে। বুঝতে পারলি তো? সেটা যে কোনো ফিল্ড হতে পারে, যে কোনো ফিল্ডের টপমোস্ট জায়গায় তুই পৌঁছাতে তোকে কষ্ট করতে হবে, তাই না? কারণ তো ভাই সেই ডেডিকেশনটাই চলে যাচ্ছে, তোকে তো যা সামনে তুলে দেওয়া হচ্ছে তুই সেটা দেখছিস, তো তোর নিজে থেকে কিছু করার টেন্ডেন্সি আস্তে আস্তে চলে যাচ্ছে, ফোকাস তোর গন্ডগোল হয়ে গেছে। এই জন্য রিলস দেখ, তুই সারাদিনে রিলস দেখিস, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেও ফেসবুক করিস, হোয়াটসঅ্যাপ করিস, ইনফ্যাক্ট সবচেয়ে যেটা আরও ভয়ঙ্কর জিনিস হচ্ছে ভাই তোর এই বন্ধুর সাথে চ্যাটিং, এত কি কথা বলার আছে, সিম্পলি তুই ভাব, তোর তো এত ইনস্ট্যান্টলি সবাইকে তো রিপ্লাই দেওয়ার দরকার নেই পৃথিবীতে। তোর বন্ধু ভাই তোকে এইমাত্র মেসেজ করলো, তোর নিজের পড়াশোনা ফেলে দিয়ে তুই আগে বন্ধুকে রিপ্লাই দিচ্ছিস, দরকার আছে? আমার মনে হয় কোনো দরকার নেই ব্যক্তিগতভাবে। কেন? তার কারণ ভাই বন্ধুকে যদি তুই 10 মিনিট পরেও রিপ্লাই দিস বা 1 ঘন্টা পরে রিপ্লাই দিস, তাতে কোনো কিছু যায় আসবে না। কেন যায় আসবে না? তার কারণ বন্ধুর সাথে তো দেখা হবে, দেখা হলে যত কথা বলার আছে তুই বলতে পারিস, কিন্তু এই ভাই সারাদিন হাতে ফোন নিয়ে বসে গ্রুপে চ্যাটিং করছিস, স্টিকার পাঠাচ্ছি, কোনো লাভের কিছু নেই। কেন লাভের কিছু নেই? তার কারণ হচ্ছে ভাই সিম্পলি ভাব, ইনস্ট্যান্টলি তুই রিপ্লাই দিচ্ছিস, তোর এবার সবসময় মনে হবে কি বলতো, আরে ভাই হোয়াটসঅ্যাপ খুলে দেখি কে কী মেসেজ করলো, সবসময় এটাই মনে হবে, হোয়াটসঅ্যাপ খুলে দেখি কে কী মেসেজ করেছে, ঠিক আছে, ইউটিউবে দেখি ভাই কে কী আপলোড করলো। তো পড়াশোনার মধ্যে টাইম কম, তো বেশি টাইম দিচ্ছিস ভাই এসব গ্যাজেটের পিছনে বেশি টাইম দিচ্ছিস, তোর জন্য এটা হার্মফুল। এবং কেন হার্মফুল, সবচেয়ে ক্ষতিটা হবে হচ্ছে, এটা তুই এখন বুঝতে পারছিস না, 11-12 লেভেলে গিয়ে দেখবি তুই তো তখন 11-12 সিলেবাস বিশাল। 11-12 ধর তুই ডিসিশন নিলে আমি সায়েন্স নিয়ে পড়বো, সায়েন্স কেন, এখন আর্টস কমার্স যাই হোক, কমার্সেও বিশাল বিশাল সিলেবাস স্বাভাবিকভাবেই। তুই তো ভাবলি আমি সায়েন্স বা কমার্স নেবো, তুই সায়েন্স যদি আমি নিই বিশাল সিলেবাস, এবার ধর তোর টার্গেট আমি যেই দেবো, আমি ধর টার্গেট হচ্ছে আমি নিট দেবো, ঠিক আছে, আমি ডাক্তার হবো, আমি হচ্ছে ধর IIT-তে যাবো, NIT-তে যাবো, আমার এইটা টার্গেট। আবার সাইমালটেনিয়াসলি আমি আবার এই ফোনের নেশাতেও ঢুকে আছি, মানে কি এই ফোনের মধ্যে আমি ভাই সারাদিন শুধু ফোন নিয়ে ঘাটছি, বন্ধুদের সাথে চ্যাটিং করছি, গেম খেলছি।
তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই বিশাল বড় দিকে, আমি জেইই মেন্স কোয়ালিফাই করে আইআইটি এনআইটি যাবো, আর আমি সারাদিন পড়াশোনা না করে আমি তখন কী করবো, ফোনে গেম খেলবো? হবে কোনোদিনও পসিবল? ইম্পসিবল একদম। আমার টার্গেট হয় আমি নিট ক্র্যাক করে আমি এমবিবিএস পড়বো ইন্ডিয়ার টপ মোস্ট মেডিকেল কলেজে। আমার আমি কী করছি ভাই, সারাদিন ফোন ঘাটছি, আমি ক্যাজুয়াল, আমার প্রিপারেশানেই তো আমি নিচ্ছি না। আমার প্রিপারেশান যদি আমি কী করে টার্গেট করতে পারি যে আমি জেইই কোয়ালিফাই করবো, আমি নিট কোয়ালিফাই করবো, নিট ক্র্যাক করবো? পসিবল এটা কখনো হবে না, স্বাভাবিকভাবেই হবে না। আমি পড়াশোনা করিনি, আমি কীভাবে হবে ভাই? সারা ইন্ডিয়া জুড়ে যে কম্পিটিশান জেইর জন্য বা নিটের জন্য, তুই জানিস তো কীরকম লেভেলের কম্পিটিশান স্বাভাবিকভাবে। তো যারা কম্পিটিশানে আছে, যারা টপ মোস্ট লেভেলের পড়াশোনা করছে, তারাই তো ক্র্যাক করবে স্বাভাবিকভাবে। সিট আমার কটা থাকে স্বাভাবিকভাবে? সিট কটা থাকে? খুব বেশি তো সিট থাকে না, বুঝতে পারছিস? নিটেও তুই বল, অল ইন্ডিয়াতেও তুই বল, আমি টপ মোস্ট লেভেলের কথা বলছি, আমি প্রাইভেট কলেজের কথা বলছি না। প্রাইভেট কলেজে টাকা দিলেই হয়ে যাবে। নিট মানে মেডিকেল পড়ার জন্য প্রাইভেট কলেজে, তুই এগুলো আমি রিয়েলিস্টিক সিনারিও তোকে বলে রাখছি, প্রাইভেটে যদি তুই এমবিবিএস পড়তে যাস 50-60 লাখ টাকা লাগবে, 50 to 60 lakhs, বুঝতে পারছিস? ঠিক আছে? এবার অবশ্যই ভাই সবাই এই পৃথিবীতে মুকেশ আম্বানির হয় না, আর সবার নিশ্চয়ই এই সাপোর্ট নেই। তো সেখানে তো গভর্নমেন্ট কলেজও আছে, আমার ইন্ডিয়ার টপ মোস্ট মেডিকেল কলেজের মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ে, এইমস পড়ে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে তো পড়ার খরচ খুবই কম, বছরে মনে হয় এনআরএস, ঠিক আছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা যেটা আছে, এদের খরচ কত বছরে মনে হয় কত 2,500 টাকা, বছরে 2,500 টাকা, বুঝতে পারছিস? তার মানে মাসে কত 2,000, এবং এখানেও তুই আবার ফেলোশিপ পেয়ে যাবে, এটা গভর্নমেন্ট কলেজ। তো এই জন্য গভর্নমেন্ট কলেজে মেডিকেল পড়ার কেন এত সবার টার্গেট থাকে? কারণ অবভিয়াসলি তুই যে লেভেলের ফেসিলিটি পাবি এবং যে এত কম খরচে, বুঝতে পারছিস তো? সেটা নিশ্চয়ই তোর একজন দেয়ার যে ধর আমার গভর্নমেন্ট কলেজ বা আইআইটি এনআইটি থেকে পড়েছে, স্বাভাবিকভাবেই আরেকজন যে ধর অন্য জায়গায় পড়েছে, দুজনের মধ্যে একটা ডিফারেন্স তো আছেই ভাই, স্বাভাবিকভাবেই থাকবে, এটা পসিবল। কেন? কারণ ডেডিকেশনের ব্যাপার চলে আসছে, বুঝতে পারছিস? তাহলে এই জিনিসটা কিন্তু আমি তোকে বড় রেসপেক্টে বলছি, এবং এই পুরো জিনিসটা কিন্তু এখনকার দিনে এই বছরে যারা ধর জেইই বা নিট ক্র্যাক করেছে, তুই তাদের যদি কোনো ইন্টারভিউ শুনিস বা যাই দেখিস, এখন তুই চাইলে রিলস দেখতেই পারিস, বা এই রিলস দেখা থেকে আমি তোকে একদম আটকাচ্ছি না, কিন্তু তোকে জানতে হবে আমি কতক্ষণ গ্যাজেটের পিছনে টাইম আননেসেসারিলি ওয়েস্ট করবো, আর কতক্ষণ আমি পড়াশোনা করবো। স্বাভাবিকভাবেই তোর যদি টার্গেট হয় আমি জেইই মেন্স কোয়ালিফাই করবো, আমি হায়ার লেভেলের কথাই বলছি, কারণ তোর যদি এখন টার্গেট থাকে না যে আমি জেইই মেন্স দেবো, আমার মনে হয় তুই এখন ইউটিউবকে কাজে লাগিয়ে বাড়িতে পড়াশোনা স্টার্ট করতে পারিস, কারণ বোঝা এমন কিছু কঠিন নয়। তুই যদি জেইই মেন্স লেভেলে পড়াশোনা স্টার্ট করতে চাস, তুই এখন থেকেই বাড়িতে সাইড ওয়াইজ, তো ক্লাস 9-এ এই মুহূর্তে অতটাও প্রেশার নেই, আমি তোকে সত্যি কথাই বলছি, ক্লাস 9-এ অতটাও প্রেশার নেই, এই মুহূর্তে তো এতটাই নেই। এবং ক্লাস 9-এ তোর কটা সাবজেক্ট আছে? 10টা 12টা সাবজেক্ট আছে। এনিওয়েজ যে কটা সাবজেক্টই থাক, তুই যদি নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দিস না, তুই দেখবি ক্লাস 9-এই তুই চাইলে, তোর কাছে ইউটিউব আছে, বাড়িতে ফোন আছে, ইউটিউব আছে, ইউটিউব মানে তোর কাছে তো একদম পুরো